এই রয়েছে বন্ধুরা পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। বাবার দুটো শিবলিঙ্গ রয়েছে পুরীতে। ঠিক এই জায়গাটায় রয়েছে বাবার পাঁচখানা শিলামূর্তি। আচ্ছা, আপনারা কি এমন কোনো জায়গা সন্ধান করছেন যেখানে আপনারা সকালবেলা বেরিয়ে আবার রাতেই বাড়িতে ফিরে আসতে পারবেন? আর সেই জায়গায় গিয়ে আপনারা যদি দেখতে পান যে সমুদ্র, পাহাড়, ঝর্ণা এবং মন্দির একই স্থানে রয়েছে, তাহলে ব্যাপারটা কেরম হয় বলুন তো? তাও আবার একদম কম খরচায়। ঠিক সেরকমই জায়গার সন্ধান দেব আমি আজকে। আপনারা অনায়াসে সকালের ট্রেন ধরে এই সমস্ত জায়গা ভিজিট করে আবার বিকেলের ট্রেন ধরে রাতে বাড়িতে ফিরে আসতে পারবেন। তাহলে চলুন অনেকেরই পরিচিত এবং অনেকেরই অজানা এই জায়গা থেকে আজকে সকলকে ঘুরিয়ে নিয়ে আসি। নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা। আপনাদের স্বাগত জানাই আবারও একটি নতুন ভ্রমণের গল্পে। আজ নভেম্বর মাসের 21 তারিখ। আপনারা তো থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন আমরা কোথায় ঘুরতে এসেছি। তবু আরও একবার জানিয়ে রাখি, আমরা এসেছি বালাসোরে। বালাসোরে এসে আপনারা কোন কোন ট্যুরিস্ট স্পটগুলো ঘুরবেন, কিভাবে ঘুরবেন এবং আমাদের গাড়ি ভাড়াই বা কত লাগলো, তার সমস্ত বিবরণ কিন্তু দিয়েছি আমাদের এই ভিডিওর মাধ্যমে। এখন ঘড়িতে সময় বিকেল 4:45, আর আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম ভোর 5:30টায়। তাহলে চলুন ভিডিওটা শুরু করি একদম বাড়ি থেকে। শুভ সকাল বন্ধুরা। ঘড়িতে সময় এখন বলছে ভোর 5:50। আর হাঁটতে হাঁটতে আবারও চলে আসলাম 15 নম্বর বাস স্ট্যান্ডের সামনে। আর এবার আমি একা নই, সাথে রয়েছে সঙ্গীতা। ওকে আজকে ওই পার দিয়ে আমি হাঁটাচ্ছি। হাঁটো একা একা ওপার দিয়ে। আচ্ছা, আমার প্রথম গন্তব্য হচ্ছে হাওড়া স্টেশন। প্রত্যেকবারের মতন 15 নম্বর বাস স্ট্যান্ড থেকে বাসে করে আমি চলে যাব হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। বন্ধুরা, এই মুহূর্তে বাসে করে আমরা সোজা চলে আসলাম হাওড়া স্টেশনের সামনে। আর আমার পিছনে হাওড়া ব্রিজ তোমরা তো দেখতেই পাচ্ছ। আমাদের ট্রেন রয়েছে সকাল 8:25-এ ফলকনামা এক্সপ্রেস। আর বালাসোর পৌঁছানোর সময় হচ্ছে সকাল 11:25। ঘড়িতে এখন সময় সকাল 7:33। আর হোয়ার ইজ মাই ট্রেনের টাইম টেবিল দেখাচ্ছে সকাল 8:25-এ আমাদের ট্রেন দেবে 22 নম্বর প্ল্যাটফর্মে। তাহলে চলুন সোজা 22 নম্বর প্ল্যাটফর্মে যাওয়া যাক। বাসে করে ঠিক এই জায়গাটা নামলাম, আর নেমেই এই যে সাবওয়েটা আপনারা দেখতে পাচ্ছেন, সাবওয়ের পাশেই দাদার চায়ের দোকান। প্রত্যেকবার বাসে করে নামি, নেমে দাদার দোকান দিয়ে চা খাই, চা খেয়ে তারপরে সাবওয়ে ধরে প্ল্যাটফর্মের ভিতরে যাই। তাহলে চলুন চাটা খাই, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। ঘড়িতে সময় সকাল 8:25। একদম নির্ধারিত সময় হাওড়া স্টেশনের 21 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ফলকনামা এক্সপ্রেস ছেড়ে দিল বালাসোর স্টেশনের উদ্দেশ্যে। আমাদের গন্তব্য বালাসোর স্টেশন। গেটের ধারে যাওয়া প্রায় অসম্ভব, ট্রেনে এত পরিমাণে ভিড়। আর স্লিপার কোচ তো মনে হচ্ছে জেনারেল হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। প্রচণ্ড পরিমাণে ভিড়, সেই জন্য সিটে বসে জানলা দিয়ে আপনাদেরকে বাইরের দৃশ্য দেখাচ্ছি। আর ওপাশ দিয়ে ঢুকছে রাধিকাপুর টু হাওড়া কুলিক এক্সপ্রেস। আমাদের কোচ নম্বরটা একবার আপনাদের বলে দিই। কোচ নম্বর হচ্ছে S4, আর সিট নাম্বার হচ্ছে 9 এবং 10। সঙ্গীতার আমি পাশাপাশি বসে রয়েছি। আর আপনাদেরকে তো প্রথমেই বললাম গেটের সামনেই যাওয়া যাচ্ছে না, প্রচণ্ড পরিমাণে ভিড়। আমাদের স্লিপার কোচ জেনারেল হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। প্রচণ্ড পরিমাণে ভিড়, সেই জন্য আপনাদের সিটে বসে জানালা দিয়েই প্রাকৃতিক সৌন্দর্য দেখাচ্ছি। দেখতে থাকুন। হাওড়া স্টেশনের পর আমাদের এই ট্রেন থামবে সোজা খড়গপুর জংশনে, যার দূরত্ব হচ্ছে 114 কিলোমিটার। আর টোটাল ইন্টারমিডিয়েট স্টেশন হচ্ছে 34টি। ট্রেন থামার টাইম দেখাচ্ছে 10:05। এখন দেখা যাক কটায় ট্রেন ঢোকে।
আপনারা এই ট্রেনে পেন্ট্রি কার্ড, অনবোর্ড ক্যাটারিং এবং ক্যাটারিংয়ের মতন সুব্যবস্থা কিন্তু পেয়ে যাবেন। আর এই ফলকনামা এক্সপ্রেসের সর্বোচ্চ গতি হচ্ছে 130 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বনিম্ন গতি হচ্ছে 59 কিলোমিটার প্রতি ঘন্টা। আমাদের ট্রেন ঢুকছে খড়গপুর জাংশনে, আর খড়গপুর জাংশনে ঢোকার টাইম হচ্ছে সকাল 10টায়, আর ঘড়িতে এখন সময় হচ্ছে সকাল 9:55। আমরা বিফোর টাইমের আগে খড়গপুর জাংশনে ঢুকছি, তাই গাড়ি কিছুটা স্লো করে দিল। হাওড়া থেকে প্রায় 114 কিলোমিটারের যাত্রা শেষ করে আমাদের ট্রেন এখন এই মুহূর্তে এসে পৌঁছালো খড়গপুর জাংশনে। ঘড়িতে সময় বলছে সকাল 10টা, আর খড়গপুর জাংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে। ট্রেন যেখানে দাঁড়ানোর কথা মাত্র 5 মিনিট, সেখানে দাঁড়ালো 30 মিনিট। নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন 30 মিনিট লেট করে এই খড়গপুর জাংশন স্টেশন থেকে ছেড়ে দিল। ঘড়িতে সময় এখন বলছে সকাল 10:30। তো ফাইনালি 230 কিলোমিটারের যাত্রা অতিক্রম করে আমরা অবশেষে এসে পৌঁছলাম বালাসর স্টেশনে। নির্ধারিত সময়ের থেকে ট্রেন 30 মিনিট লেট করে এখানে পৌঁছেছে। তোমরা দেখতেই পাচ্ছ আমার পিছনে বালাসর স্টেশন দেখা যাচ্ছে, আর এদিকে ন্যাশনাল ফ্ল্যাগটা এত সুন্দর উঠছে হাওয়াতে, কি বলবো। আর ঘড়িতে এখন সময় 12:09। আমার পেছন দিকে দেখা যাচ্ছে অনেক 4 চাকা রয়েছে, অটো রয়েছে, অনেক কিছু রয়েছে। আর এখান থেকে তোমরা কি কি স্থান ঘুরে দেখবে এই ভিডিওটার মাধ্যমে আমরা সেটা তুলে ধরবো। চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এই যে বালাসোর স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন, স্টেশনের বাইরে তো আমরা চলে এসেছি। এসেই এপাশে রয়েছে লাইন দিয়ে অটো, আপনারা দেখতে পাচ্ছেন এই রয়েছে অটো স্ট্যান্ড। তো আমরা এই অটো করে এখন চলে যাব দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখতে। তাহলে আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন, ডিটেলসে সব আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। বন্ধুরা, বালাসর স্টেশন থেকে দাদার অটো করে আমরা চলে আসলাম সোজা ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরে। সময় লাগলো 15 থেকে 20 মিনিট। বালাসর স্টেশন থেকে এই ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরের দূরত্ব পড়লো 8 কিলোমিটার। আপনারা যে এখানে গাড়ি পার্কিং করবেন তার চার্জ কিন্তু আপনাদেরই দিতে হবে। আমরা এখানে অটো পার্কিং করিয়েছি, তার চার্জ পড়লো কিন্তু 30 টাকা। এপাশে আমাদের অটো দাঁড়িয়ে রয়েছে, আর এটি হচ্ছে পার্কিং প্লেস। মন্দিরে যাওয়ার আগেই আপনারা দেখতে পারবেন এখানে প্রসাদের দোকান রয়েছে, লাইন দিয়ে এরকম প্রসাদের দোকান রয়েছে। আর ওপাশে রয়েছে বাচ্চাদের খেলনার কিছু দোকান। এদিকটাও দেখতে পাচ্ছেন মন্দিরে ঢোকার বাদিক এবং ডান দিকে প্রসাদের দোকান রয়েছে। আর মন্দিরে ঢোকার আগেই আপনাদেরকে জুতো ঠিক এই জায়গাটায় খুলে তারপরে আপনারা মন্দিরে প্রবেশ করতে পারবেন। শোনা যায় ভক্ত মাধবেন্দ্র পুরী গোপীনাথ মূর্তি প্রতিষ্ঠা করেন এবং প্রত্যেক দিন দুধ দিয়ে পূজা করতেন। কিন্তু একদিন কৃষ্ণ স্বয়ং দুধ খেয়ে ফেলেন এবং মাধবেন্দ্র পুরী তাকে ক্ষীরচোরা বলে সম্বোধন করেন। এই ঘটনার পর থেকেই এই মন্দিরের নামকরণ হয়। এই ক্ষীরচোরা গোপীনাথ মন্দির প্রায় 500 বছর পুরনো। বন্ধুরা, এখানে একটা ছোট্ট মন্দিরের মতো দেখা যাচ্ছে। এখানে কিন্তু বিষ্ণুর যে নবম অবতার সেইগুলো এখানে রয়েছে। এই রয়েছে বন্ধুরা মূল মন্দির। মূল মন্দির দেখতে পাচ্ছেন সামনের দিকেই রয়েছে। আর মন্দির চত্বরটা একবার যদি আপনাদেরকে দেখাই কতটা শান্ত একবার দেখুন। আর দূরে এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই রয়েছে নাট মন্দির। চারিপাশের পরিবেশটা অসাধারণ। ধূপকাঠি মোমবাতি জ্বালানোর জন্য এখানে আলাদা করে স্ট্যান্ড রয়েছে। আপনারা যখন এই মন্দির দর্শন করতে আসবেন এইখানে ধূপকাঠি মোমবাতি জ্বালাবেন। আর মূল যে মন্দির রয়েছে, মন্দিরের গর্ভগৃহ আপাতত বন্ধ রয়েছে। এই ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরের মূল দেবতা হলেন শ্রীকৃষ্ণ গোপীনাথ এবং ক্ষীরচোরা মানে হচ্ছে দুধ চুরি, যা শ্রীকৃষ্ণের দুধ চুরির কিংবদন্তির সাথে সম্পর্কিত। বন্ধুরা, এই যে মূল মন্দির আপনাদেরকে দেখালাম, আপনারা চাইলে এখান থেকে প্রসাদ বাড়িতে নিয়ে যেতে পারেন। দেখুন এখানে সবাই প্রসাদ বাড়িতে নিয়ে যাচ্ছে। প্রসাদের মূল্য হচ্ছে 70 টাকা, 40 টাকা এবং 25 টাকা। আর আপনারা যদি মনে করেন যে এই ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরে এসে বসে প্রসাদ খাবেন, তাহলে আপনাদেরকে কুপন কাটতে হবে।
কুপন কেটে মন্দিরের বাদিকে যেই রাস্তা চলে যাচ্ছে এই রাস্তা ধরে আপনাদেরকে ভিতরের দিকে যেতে হবে। চলুন সামনে গিয়ে একবার আপনাদের দেখিয়ে দিই। এখানে বসে প্রসাদ খাওয়ানো হয়। জায়গাটা দেখুন কতটা বড়, অনেকটা বড় এই ক্ষীরচোরা গোপীনাথ মন্দির। এ পাশে রয়েছে মূল মন্দির, আর এই দিকটা তো আপনাদের দেখালাম, এর পিছন দিকটায় বসে প্রসাদ খাওয়ানো হয়। এই জায়গাটায় কত কাঠ মজুত করে রাখা রয়েছে শুধু দেখুন। জ্বালানি হিসাবে এই কাঠই ব্যবহার করা হয়। ওদিকে তো অটো দাদা দাঁড়িয়ে রয়েছে, আমাদের আরও অনেক জায়গায় যেতে হবে। আর এই জায়গাটা এসে আমার এত ভালো লাগছে, এই এত বড় গাছটা রয়েছে বট গাছ, ওর নিচে আমি বসে পড়েছি। এত সুন্দর বসার বেদি করা রয়েছে এখানে, আর এত ঠান্ডা জায়গাটা, সত্যি খুব ভালো লাগছে, মন যেন জুড়িয়ে যাচ্ছে একদম। ওখানে তো বসেছিলাম, আপনারা তো দেখলেন। ওখান থেকে বেরিয়ে যাওয়ার সময় এই ঘাটটা চোখে পড়লো সামনে। এত সুন্দর শান্ত জায়গা, স্নিগ্ধ জল, এত ভালো লাগছে কি বলবো। সত্যি আমার না এখান থেকে আর কোথাও মনে হচ্ছে যাবো না, আমি এখানেই বসে থাকি বিকাল পর্যন্ত। সত্যি অসাধারণ জায়গা। আপনারা যদি এখানে আসেন অবশ্যই কিন্তু এই ঘাটটা একবার ঘুরে যাবেন, আপনাদের আশা করছি খুব ভালো লাগবে। তাহলে দাদা এবার আমরা কোথায় যাচ্ছি, কোন স্পটে? ইমামি জগন্নাথ টেম্পল। ক্ষীরচোরা গোপীনাথ মন্দির থেকে 6.5 কিলোমিটারের যাত্রা অতিক্রম করে আমরা অবশেষে এসে পৌঁছলাম ইমামি জগন্নাথ টেম্পলে। আর ওই যে ওই মেন গেট, সামনেই মেন গেট রয়েছে, ওখান থেকে আমরা সোজা ভেতরে চলে আসলাম। এখান থেকে এবার আমরা সোজা যাব ডান দিকে, সামনেই যে সিংহ মূর্তি রয়েছে ওইখানে। তাহলে চলুন ভেতরে যাওয়া যাক। আমরা হাঁটছি আর ওই যে দেখা যাচ্ছে জগন্নাথ মন্দিরের চূড়াটা, পুরো মনে হচ্ছে যেন পুরীতে এসেছি। আমরা এই সোজা রাস্তা ধরে হেঁটে আসলাম। হেঁটে আসতে আসতেই ডান দিকে রয়েছে ইমামি জগন্নাথ টেম্পল। আর এই মন্দিরে যাওয়ার আগে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাটা, পুরীর মন্দিরে যেরকম পা ধুয়ে মন্দিরে প্রবেশ করতে হয়, ঠিক আপনাদেরকেও এই মন্দিরে প্রবেশ করার আগে এখানে পা ধুয়ে তারপরে আপনাদের মন্দিরে প্রবেশ করতে হবে। আর এই যে পা ধোয়ার জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, তার পাশেই দেখুন এখানে রয়েছে ড্রিঙ্কিং ওয়াটার, পানীয় জলের ব্যবস্থা রয়েছে, দুটো কল রয়েছে। তার পাশেই রয়েছে জুতো রাখার স্ট্যান্ড, এরকম ঘরের মতন করা রয়েছে। আপনারা এখানে জুতো রেখে তারপরে এই মন্দিরে প্রবেশ করবেন। চলুন আমরাও জুতো রেখে মন্দিরের ভিতরে প্রবেশ করি। এই রয়েছে বন্ধুরা প্রবেশদ্বার। আমরা এই গেট দিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। আর সামনেই দেখতে পাচ্ছেন এই রয়েছে জগন্নাথ মন্দির, ইমামি জগন্নাথ টেম্পল। মন্দির চত্বরটা অনেকটা বড়। এই ইমামি জগন্নাথ টেম্পল বালাসোর শহর থেকে প্রায় 7 কিলোমিটার দূরে বালা গোপালপুরের ইস্পাত কলোনিতে অবস্থিত। এই ইমামি জগন্নাথ টেম্পল পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি এবং কোণারক সূর্য মন্দিরের স্থাপত্য শৈলীর মিশ্রিত। মূল মন্দিরে যাওয়ার আগেই এখানে দেখতে পারলাম ছোট্ট একটি গোলাকার জলাশয় তৈরি করা হয়েছে। আর এই জলাশয়ের মধ্যে অনেকেই দেখতে পাচ্ছি খুচরো পয়সা এবং টাকা ফেলেছে। মূল যে জগন্নাথ দেবের মন্দির রয়েছে তার সোজাসুজি আপনারা দেখতে পাচ্ছেন অরুণ স্তম্ভ। এটি প্রত্যেক জগন্নাথ মন্দিরেই দেখতে পাওয়া যায়। এই ইমামি জগন্নাথ টেম্পল ইমামি গ্রুপের প্রতিষ্ঠাতা আর.এস. আগরওয়াল এবং আর.এস. গোয়েঙ্কা এদের ভাবনার দ্বারাই নির্মিত। এই যে জগন্নাথ মন্দির আপনারা দেখতে পাচ্ছেন, জগন্নাথ মন্দিরের ঠিক ডান পাশেই রয়েছে কাশী বিশ্বনাথ মন্দির। মন্দিরের গর্ভগৃহ আপাতত বন্ধ রয়েছে। আর এই যে জগন্নাথ টেম্পল রয়েছে, এই মন্দিরের গর্ভগৃহ কিন্তু এখন বন্ধ রয়েছে। আবার বিকেল 4টের পরে মন্দিরের গর্ভগৃহ খুলবে। পুরীর কোণারক সূর্য মন্দিরে যেরকম 16টি চাকা আপনারা দেখতে পারবেন, ঠিক এই মন্দিরেও 16টি চাকা এবং 4টি ঘোড়া আপনারা দেখতে পারবেন। এই মন্দিরে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার বিগ্রহ পূজিত হন। মূল মন্দিরটি পাথরের উপর তৈরি এবং এর ভিতরে আপনারা শিব, লক্ষ্মী, গণেশ ও হনুমানজির মন্দির দেখতে পারবেন। আপনারা যখন এই মন্দিরের ভিতরে ঢুকবেন, এত ফুল গাছ লাগানো রয়েছে, দেখুন কত কালারফুল ফুল গাছ লাগানো রয়েছে, কি দারুণ দেখতে লাগছে। পর পর এরকম নাম না জানা অসংখ্য কালারফুল ফুল গাছ রয়েছে। আর এই গাছগুলো দেখুন অনেকটা ঝাউ গাছের মতন দেখতে লাগছে, কি দারুণ লাগছে দেখতে।
আমি এখন দাঁড়িয়ে রয়েছি জগন্নাথ মন্দিরের একেবারে সামনে। আর এই যে সামনে দাঁড়িয়ে রয়েছি, অনেকটা পুরীর ফিল পাচ্ছি। পুরীর যে জগন্নাথ মন্দির রয়েছে সেই মন্দিরের আদলেই কিন্তু এই ইমামি জগন্নাথ টেম্পেলটি তৈরি করা হয়েছে। আর উপরে দেখুন ফ্ল্যাগটা উঠছে, কি অসাধারণ দেখতে লাগছে। আর আপনাদেরকে তো এর আগে দেখালাম চারিদিকে নানান ধরনের ফুল গাছ রয়েছে। এখানে কত ধরনের গোলাপ ফুল গাছ দেখুন, অনেক গোলাপ ফুল গাছ রয়েছে। আর এই যে জগন্নাথ মন্দির দেখতে পাচ্ছেন, এ পাশে রয়েছে 8খানা চাকা আর ও পাশে রয়েছে আরও 8খানা চাকা। আর দেখতে পাচ্ছেন 2খানা ঘোড়া রয়েছে। মন্দিরের ডান দিকের অংশটা তো আপনাদেরকে দেখালাম। আমরা এখন চলে এসেছি জগন্নাথ মন্দিরের বাঁদিকের অংশে। সামনেই রয়েছে হনুমান মন্দির। সমস্ত মন্দিরের গর্ভগৃহ আপাতত বন্ধ রয়েছে, যেহেতু এখন দুপুর 2টো বাজে। আর এপাশেও রয়েছে অসংখ্য মন্দির। এপাশেও দেখুন টেম্পেল রয়েছে, মন্দির রয়েছে, সব মন্দিরের গর্ভগৃহ বন্ধ রয়েছে। আর বাগানের মতন অংশটা দেখুন, মন্দিরে যাওয়ার আগে এই যে বাগানের মতন অংশটা রয়েছে, কত ফুল ফুটে রয়েছে। আর নাম না জানা অনেক পাখি রয়েছে। এই সমস্ত পাখির নাম তো জানি না আমি। এত সুন্দর লাগছে আপনাদের বলে বোঝাতে পারবো না। এপাশেও আরও একটা মন্দির রয়েছে, কিন্তু সামনে যাওয়া যাবে না, এখানে গেট বন্ধ করা রয়েছে। আর মন্দিরের গায়ে কত যে নকশা করা রয়েছে, আপনারা সামনের দিয়ে যখন আসবেন, এই মন্দিরে যখন আসবেন, আসলে দেখতে পারবেন। আর প্রচুর পরিমাণে স্পটলাইট দেওয়া রয়েছে মন্দিরের খাজে খাজে, এরকম স্পটলাইট দেওয়া রয়েছে। সন্ধ্যের সময় তো অসাধারণ লাগবে। আর এই বাগানগুলোতে যখন লাইট জ্বলে উঠবে, এখানে দেখুন অনেক লাইট সেট করা রয়েছে মাঝখানে। এই যে এই জায়গাটা আপনাদের একবার জুম করে দেখাই, এই দেখুন লাইট সেট করা রয়েছে। সন্ধ্যের সময় দারুণ লাগবে। আর মন্দিরের এ পাশটাতেও দেখুন, ওইদিকেও যেরকম রয়েছে গোলাপ ফুল গাছ, এদিকেও রয়েছে এরকম কত ধরনের গোলাপ ফুল গাছ। কত কালার দেখুন, এত সুন্দর লাগছে দেখতে। এই গোলাপের কালারটাও বেশ ভালো লাগছে। এই যে ইমামি জগন্নাথ টেম্পেল রয়েছে, এটা তো মেন গেট রয়েছে। মন্দিরে যাওয়ার আগেই আপনারা এ পাশটায় দেখতে পারবেন, এখানে প্রসাদের কাউন্টার রয়েছে। আপনারা চাইলে এখান থেকে প্রসাদ সংগ্রহ করতে পারেন। আরও নানান ধরনের জিনিস পাওয়া যাচ্ছে। আপনারা এই গেটে ঢোকার আগে বাদিকের দোকানটা একবার দেখতে পারেন। আর যারা বাইক নিয়ে আসবেন, একবার দেখিয়ে দিই, এখানে পার্কিং প্লেস রয়েছে। দেখুন কত বাইক পার্ক করা রয়েছে। মন্দিরে ঢোকার মেন গেট যে রয়েছে তার ঠিক ডান দিকে দেখুন লাইন দিয়ে এরকম বাইক পার্ক করা রয়েছে। আপনারা যদি কেউ এখানে বাইক নিয়ে আসতে চান, এখানে বাইক পার্ক করবেন, করে তারপরে এই মেন গেট দিয়ে ভিতরে প্রবেশ করবেন। কিলোমিটারের যাত্রা অতিক্রম করে আমরা অবশেষে এসে পৌঁছলাম ব্লু লেকে। এখানে এত সুন্দর দৃশ্য, সত্যি আমি বলে প্রকাশ করতে পারবো না। কি জানি আজকে আমি যেখানেই যাচ্ছি আমার এত ভালো লাগছে পরিবেশগুলো। পিছনে পাহাড়, গাছ, সূর্যের আলো, সামনে হাই রোড, অপূর্ব অপূর্ব একদম। সত্যি খুব ভালো লাগছে আমার জলটাকে দেখে মনে হচ্ছে কি আমি এখনই নেমে পড়ি স্নান করতে। এপাশ দিয়ে হাই রোড চলে যাচ্ছে, আর এই সোজা রোড চলে যাচ্ছে ইমামি জগন্নাথ টেম্পেলের দিকে। আর চারিপাশের পরিবেশ দেখলে মাথা খারাপ হয়ে যাবে, সত্যি বলছি, এতটাই ভালো লাগছে। দূরে এরকম পাহাড়, সঙ্গীতে যেরকম বললো, আর পাহাড়ের গায়ে হালকা একটা কুয়াশা ভাব রয়েছে। আর জলটা এতটাই পরিষ্কার, মাছ রয়েছে কিন্তু এই জলে অনেক মাছ রয়েছে। দাদা বললো যে একদম জলের সামনে যাবেন না, পরিষ্কার পরিচ্ছন্ন জল। আর এই যে হাওয়া দিচ্ছে আমি দেখতে পাচ্ছি, ঠিক এই পোর্শনটার দিকে দেখুন, হাওয়া দেওয়ার ফলে জলটা একটু নড়ছে, এত অসাধারণ লাগছে। আর সামনে একবার আপনাদের দেখাই, এই যে দ্বীপটা রয়েছে, চারিপাশে জল, মাঝখানে এরকম ছোট্ট একটা আইল্যান্ডের মতন। অসাধারণ অসাধারণ। এইবার আপনাদেরকে একটা দারুণ জিনিস দেখাই। এই ছোট্ট ভাই এই নিয়ে 3বার করছে। রেডি? তাহলে দাদা পরবর্তী গন্তব্য আমাদের কোথায়? নীলগিরি জগন্নাথ। নীলগিরি জগন্নাথ টেম্পল। এখান থেকে কত কিলোমিটার? 12 থেকে 13 কিলোমিটার। 12 থেকে 13 কিলোমিটার, আধা ঘন্টার মতন তো সময় লাগবেই। আচ্ছা চলুন তাহলে।
ব্লু লেক থেকে 13 কিলোমিটারের যাত্রা কভার করে আমরা এসে পৌঁছলাম নীলগিরি জগন্নাথ টেম্পেলে। আমার পিছনেই দেখতে পাচ্ছেন আপনারা যে নীলগিরি জগন্নাথ টেম্পেল, আর ওই দিকে রয়েছে রাজার বাড়ি। সব কিছুই তো ভিডিওর মাধ্যমে আপনারা দেখতেই পাবেন। আর রাজার বাড়ির পাশে এই যে পাহাড়টা দেখা যাচ্ছে, এত সুন্দর লাগছে, কি বলবো, দারুণ লাগছে। আর ব্লু লেক থেকে আসার পথে যে সুন্দর প্রাকৃতিক দৃশ্য, সবই তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। এত ভালো লাগছে সত্যি। এইগুলো উপভোগ করতে হলে আপনাদের কিন্তু বালাসোরের এই দর্শনীয় স্থানগুলো কিন্তু অবশ্যই ঘুরে দেখতে হবে। আমরা এইমাত্র মন্দির থেকে বেরিয়ে আসলাম। মন্দির কিন্তু খুবই সুন্দর, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর হ্যাঁ, আর একটা কথা, মন্দিরে কিন্তু কোনো প্রকার ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। আর আমরা এখানে মোবাইল আর জুতো কিন্তু রেখে তবে ভিতরে প্রবেশ করেছি। মোবাইল কিন্তু 10 টাকা করে আর জুতো 5 টাকা। আর তাহলে চলুন এবার রাজবাড়ির দিকে যাওয়া যাক। আমরা যে মন্দির দিয়ে প্রবেশ করলাম, এদিকে মন্দিরের বাঁ দিকেই কিন্তু এই রাজবাড়ি রয়েছে। কত যে ইতিহাস লুকিয়ে রয়েছে এখানে, তার কোনো ইয়ত্তা নেই। কি সুন্দর লাগছে দেখতে। আর এইদিকে বাঁ সাইডে কিন্তু প্রায় ভগ্নপ্রায় দশা একদম। এখানেও একটা বেশ শান্ত নিরিবিলি পরিবেশ রয়েছে, সত্যি খুব ভালো লাগছে। একবার ইমাজিন করলে বোঝা যায় যখন এখানে অনেক লোকজন ছিল তখন হয়তো কত কোলাহল, লোকজনের সমাগম ছিল। আর এইভাবেই কালের নিয়মে হয়তো হারিয়ে যায় অনেক কিছুই। আর বন্ধুরা, ওখান থেকে একটু হেঁটে আসলেই তোমরা দেখতে পাবে রাধা কিশোর টেম্পল, একদম রাজবাড়ির সামনের দিকেই। আর বন্ধুরা, রাধা কিশোর টেম্পলের পাশ থেকেই এলে তোমরা দেখতে পাবে এদিকে কনক দুর্গা টেম্পল। আমি একটু এগিয়ে এসেছিলাম, দেখলাম মন্দির চত্বর এখন প্রায় বন্ধ আছে। আর ভেতরে গেলে তোমরা কনক দুর্গা টেম্পল, মানে ভেতরে যে মূর্তি রয়েছে সেটা কিন্তু দর্শন করতে পারবে। বন্ধুরা, আমাদের পরবর্তী গন্তব্যস্থল পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের সামনে আমরা চলে এসেছি। তো কালকে তো আমরা ভিডিওটা করতে পারিনি, মানে এখানে আসতে পারিনি, তার কারণ আমাদের শরীরের উপর দিয়ে অনেক ধকল গেছে। কালকে তো অনেক স্পট ঘুরেছি, আপনারা দেখেছেনই ভিডিওতে। তো এখন মন্দিরের সামনে যেতে যেতে একটা রাস্তার ধারে দেখলাম যে ঝর্ণার জল আসছে। এত সুন্দর লাগছে দেখতে, কি বলবো, সত্যি এইখানকার প্রাকৃতিক সৌন্দর্য, দৃশ্য সবই মনোমুগ্ধকর একদম। তো চলুন সামনের দিকে এগোনো যাক। আমরা হাঁটতে হাঁটতে প্রায় মন্দিরের সামনেই চলে এসেছি। ওই যে সিঁড়ি দেখা যায়। তাহলে চলুন মহাদেবের নাম নিয়ে সামনের দিকে এগোনো যাক। হর হর মহাদেব, আসুন। এই যে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির রয়েছে বন্ধুরা, আপনারা যখন এখানে উঠবেন তখন 5 টাকা করে টিকিট কাটতে হবে। তা আমরা দুজন ছিলাম, দুজনের 10 টাকা পড়লো। আর পঞ্চলিঙ্গেশ্বরের যে সিঁড়ি রয়েছে মন্দিরে যাওয়ার জন্য, দেখুন এই সিঁড়ি শুরু হচ্ছে। গাছগুলো কি সুন্দর দেখতে লাগছে। আর এপাশ দিয়ে বয়ে চলেছে ঝর্ণার জল, ওই দূর দিয়ে নেমে আসছে। নেমে এসে এপার থেকে এসে ঠিক এই দিকে চলে যাচ্ছে। আপনাদের একবার দেখিয়ে দিই, এই দেখুন ঝর্ণার জলগুলো এখান থেকে বয়ে চলে যাচ্ছে নিচের দিকে। আমরা সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠে যাচ্ছি। উঠতে উঠতেই বিশ্রাম করার জন্য এরকম জায়গা করা রয়েছে। আপনারা যদি মনে করেন যে হাঁপিয়ে গেছেন, যেরকম আমি হাঁপিয়ে গেছি, এখন আমাকে বিশ্রাম করতে হবে, আপনারা যদি মনে করেন যে বিশ্রাম করবেন, এরকম জায়গা করা রয়েছে, আপনারা চাইলে বিশ্রাম করতে পারেন। আর এরকম সিঁড়ি দিয়ে এখন উপরের দিকে উঠে যেতে হবে। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব সুন্দর লাগছে। আমরা ঠিক ওই জায়গাটা দিয়ে ঢুকেছিলাম। আমরা তো সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠে যাচ্ছি। তো সবথেকে বড় বিষয় হচ্ছে যাদের কোমরে এবং পায়ে প্রবলেম, তাদের একটু অসুবিধা হতে পারে। যেরকম আমার অসুবিধা হচ্ছে, আমার তো কোমরে L5-এর প্রবলেম রয়েছে, আপনাদের আগেও বলেছি। তো কিছু করার নেই, অল্প অল্প হাঁটছি, বিশ্রাম নিচ্ছি। আর আপনাদেরকে দেখালাম এরকম বসার জায়গা রয়েছে, আপনারা চাইলে বিশ্রাম করতেও পারেন। তাহলে চলুন সামনের দিকে উঠি। আর একটু হাঁপিয়েও গেছি অবশ্য। বন্ধুরা, সিঁড়ি দিয়ে উপরে উঠে আসছি, এত সুন্দর পরিবেশ। আপনাদের দেখাই একবার, সিঁড়ি দিয়ে তো উপরে উঠে আসলাম। অভি একটু দেখাও, ওই দিকের পাহাড়টা দেখা যাচ্ছে, কিছু কিছু ফগি রয়েছে জায়গায়, কিছু কিছু জায়গায়। এত ভালো লাগছে দেখতে, সত্যি ক্লান্তি জিনিসটা যেন ভুলেই গেছি।
সামনে দেখা যাচ্ছে ঝর্ণা রয়েছে, সকলে এখানে ছবি তুলছে, সবাই ঝর্ণার একেবারে সামনের দিকে চলে গেছে। দেখুন আমরা এই সিঁড়ি দিয়ে উপরে চলে আসলাম একেবারে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের সামনে। আর দূরে দেখুন পুরো গ্রামটা একেবারে দেখা যাচ্ছে, কি সুন্দর দেখতে লাগছে। তো যাই হোক, এই সিঁড়ি দিয়ে উপরে এসে বাদিকে আপনারা দেখতে পারবেন এখানে জুতো খোলার জায়গা রয়েছে। দেখুন আমাদের জুতো আমরা এদিকে খুলেছি, এখানে সামনে দাদা বসা রয়েছে। আপনারা এই জায়গায় জুতো খুলবেন, খুলে আপনাদেরকে যেতে হবে। ওই রয়েছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির, আর ঝর্ণার জল এরকমভাবে বয়ে চলেছে। দেখুন এরকমভাবে বয়ে চলে সামনের দিকে চলে গেছে। তাহলে চলুন যাওয়া যাক ঠিক ওই জায়গাটায়। এই রাস্তা দিয়ে সোজা উপরের দিকে হেঁটে চলে আসলাম। এপাশে তো পঞ্চলিঙ্গেশ্বর মন্দির রয়েছে, আমরা যাব। তার আগে সোজাসুজি আপনারা দেখতে পারবেন এখানে রয়েছে হনুমান মন্দির। চলুন বজরংবলীর একবার দর্শন সেরে আসি। সঙ্গীতা চলে গেছে অলরেডি। আমি এই সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে আসলাম। নিচের দিকে নেমে এসেই আপনারা দেখতে পারবেন এখানে কতগুলো শিবলিঙ্গ রয়েছে। দেখুন নন্দী মহারাজ রয়েছে, শিবলিঙ্গ রয়েছে, আর অনেকে আর সবাই এখানে মানত করে গেছে, দেখতেই তো পারছেন আপনারা। আর আরও একটা ভালো জিনিস আপনাদেরকে দেখাই, এই যে শিবলিঙ্গ রয়েছে তার পাশের থেকেই দেখুন ঝর্ণার জল বয়ে চলেছে নিচের দিকে। কি দারুণ দেখতে লাগছে। দেখুন ঝর্ণার জল এরকমভাবে বয়ে চলেছে, একেবারে গেছে নিচের দিকে। আর ঠিক সামনের দিকেই রয়েছে এই যে দেখুন, ঠিক এই জায়গাটায় রয়েছে বাবার 5খানা শিলামূর্তি। সবই আমি আপনাদের এক এক করে দেখিয়ে দেবো। চলুন তাহলে নিচের দিকে যাওয়া যাক। এই যে ওং লেখাটা দেখতে পাচ্ছেন, তার নিচেই রয়েছে বাবার 5খানা শিলামূর্তি। সামনেই দেখতে পাচ্ছেন সাধু বাবাজি দাঁড়িয়ে রয়েছে, আর এই পাথর রয়েছে, পাথরের নিচেই রয়েছে 5টি শিবলিঙ্গ, আর উপর দিয়ে বয়ে চলেছে ঝর্ণার জল। তবে আমরা এই পাথরের শিবলিঙ্গ স্পর্শ করিনি, তার কারণ সেই দিনকে বেশ ভালো ঠান্ডা ছিল এবং ঝর্ণার জলও বেশ ঠান্ডা ছিল। এই রয়েছে বন্ধুরা পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। সামনে দেখতে পাচ্ছেন বাবার 2টো শিবলিঙ্গ রয়েছে, পুরোহিত মশাইরা এখন পুজো করছেন। আর এই রয়েছে 5খানা শিবলিঙ্গ, আপনাদেরকে তো দেখালাম। এই যে বাবাজি সামনে দাঁড়িয়ে রয়েছে, আর এই যে ঝর্ণার জল বয়ে আসছে, দেখুন একজন যাচ্ছে। তো বন্ধুরা বালাসোর ঘুরতে এসে আপনারা এই সাইট সিনগুলো করতে পারেন। আমরা তো চাঁদিপুর সি বিচে যাইনি, আপনারা যদি মনে করেন চাঁদিপুর সি বিচেও যেতে পারেন। তো এই সাইট সিনগুলো করতে আমাদের টোটাল কত টাকা খরচ পড়লো, এবং আপনারা যদি মনে করেন যে বাগদা সি বিচ যাবেন টোটাল কত টাকা খরচ হতে পারে আপনাদের, চলুন তাহলে এবার আপনাদের দাদার সাথে একবার কথা বলিয়ে দিই। দাদা সবার আগে তোমার নামটা একটু বলো। আমার নাম আশিস সরকার। আর এই যে আমরা বালাসোর স্টেশন থেকে এই জায়গাগুলো ঘুরে দেখলাম, কত টাকা খরচ হতে পারে? বালেশ্বর থেকে আছে ক্ষীরচরা, ইমামি জগন্নাথ, ব্লু লেক, নীলগিরি জগন্নাথ, রাজবাড়ি, পঞ্চলিঙ্গেশ্বর ঘুরে আবার স্টেশনে গেলে 1500 টাকা ভাড়া লাগে। আর আমরা তো চাঁদিপুর সি বিচে যাইনি, তুমি যদি চাঁদিপুর সি বিচে নিয়ে যাও, নিয়ে গিয়ে এই 4টে সাইট সিন তুমি ঘুরিয়ে দাও, কত টাকা টোটাল খরচ পড়বে? টোটাল খরচ আসবে আমাদের 2000 টাকা। আর ধরো বালাসোর স্টেশন থেকে বাগদা বিচ গেল, একজন খালি যাবার জন্য 700 টাকা ভাড়া লাগবে। শুধু যেতে 700 টাকা ভাড়া পড়বে। আর কি কি সাইট সিন হতে পারে বাগদা বিচ ছাড়া? বাগদা বিচ গেলে খালি বাগদা বিচ আর ধুবলাগড়ি। বাগদা বিচ আর দুবলাগুড়ি, ওটা কত টাকা পড়বে? তুমি ছেড়ে দিয়ে ড্রপ করে দিয়ে চলে আসবে, সেই 700 টাকা। 700 টাকা পড়বে। আর ধরো বালাসোর স্টেশন থেকে এই 5খানা স্পট ঘুরে দেখলো, আমরা যেগুলো ঘুরে দেখলাম আর কি,
সাথে এই পঞ্চলিঙ্গেশ্বরও তো রয়েছে। আবার তুমি বালাসোর স্টেশনে ড্রপ করে দেবে, কত টাকা ভাড়া নেবে? 1500 টাকা। টোটাল 1500 টাকা ভাড়া নেবে। মানে বালাসোর থেকে প্যাসেঞ্জার নেবে, 5খানা স্পট ঘোরাবে, আবার বালাসোর স্টেশনে ছেড়ে দেবে, 1500 টাকা ভাড়া পড়বে। এবার তুমি তোমার কন্ট্যাক্ট নাম্বারটা বলে দাও, যেই নাম্বারে ফোন করে দর্শক বন্ধুরা তোমার সাথে যোগাযোগ করতে পারবে। 9861133374। তো বন্ধুরা, দাদা নাম্বার বলে দিল, আপনারা এই ফোন নাম্বারে ফোন করে দাদার সাথে একবার কথা বলে নেবেন আপনারা কোন কোন স্পটগুলো ঘুরতে চান। ধন্যবাদ দাদা। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনারাও বালাসোরে এসে এই সমস্ত দর্শনীয় স্থানগুলো কিন্তু ঘুরে দেখতে পারেন। বালাসোরে ঘুরতে এসে আমরা কোন হোটেলে ছিলাম এবং হোটেলের যাবতীয় তথ্য আপনারা দেখতে পারবেন এই পরের পর্বে। তাহলে বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদের কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই আমাদের সঙ্গে থেকো।